ডক্টর ইউনূস সরকার কি সত্যি দেশের অর্থনীতিকে বাঁচিয়ে তুলতে পারবে? ব্যাংক লুট বন্ধ হলেও কেন অন্যান্য ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে? এর একমাত্র সমাধান কি নির্বাচন? আর সেই নির্বাচনের জন্য কেন দরকার জুলাই সনদ? এই সনদে আসলে কি আছে যা দেশের রাজনীতিতে এত বড় পরিবর্তন আনতে পারে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব এবং জানব কিভাবে দেশের ভবিষ্যৎ এই সনদের উপর নির্ভর করছে। ইউনূস সরকার ব্যাংক লুট বন্ধ করে দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করতে সক্ষম হলেও অন্যান্য ক্ষেত্রে এখনও পুরোপুরি স্থিতিশীলতা আনতে পারেনি। এই সমস্যার একমাত্র সমাধান হল দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, আর নির্বাচনের পথকে মসৃণ করতে প্রয়োজন জুলাই সনদ। ইতিমধ্যে এর খসড়া তৈরি হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত আগামী সপ্তাহে সনদটি চূড়ান্ত করে তা বাস্তবায়নের বিষয়ে দৃঢ় ঐক্যমত্যে আসা। তাহলেই দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে দেশ রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। যদি রাজনৈতিক দলগুলো দ্রুত এই ঐক্যমত্যে পৌঁছতে না পারে, তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় ও অস্থিরতা তৈরি হয়েছে তা আরও বাড়বে। ইউনূস সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হলেও রাষ্ট্রযন্ত্র এবং আমলাতন্ত্রের পুরনো কুৎসিত খেলা বন্ধ করতে পারেনি। এর মূল কারণ হলো এটি একটি অনির্বাচিত সরকার এবং এর কোনো রাজনৈতিক শক্তি নেই। তাই তারা চাইলেও এই আমলাতান্ত্রিক দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে পারবে না। যতদিন যাবে এই কুৎসিত খেলা ততই বাড়তে থাকবে, যা দেশের জন্য আরও ক্ষতিকর হবে। তাই রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা যার যার জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও দ্রুত এই সনদটি চূড়ান্ত করুন। দেশের জন্য এখন একটি নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন। জনগণ একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল দেশ চায়। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের ওপর। তাই দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। দৈনিক সমকালে জুলাই সনদ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগেই জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন করা হবে। এই সনদের বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো ভোটের আগেই কার্যকর করবে সরকার। অঙ্গীকারনামায় এই শর্ত রেখে সনদের খসড়া করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করতে পারে। এই সনদে বলা হয়েছে এটি বিদ্যমান আইন আদালতের রায়ের উপর প্রাধান্য পাবে। সংবিধানের মতো সনদেরও ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের। সনদের কোনো বাক্য বা শব্দ যদি সংবিধান বা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সনদই প্রাধান্য পাবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, যা সনদের ক্ষমতাকে নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতামত নিয়ে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর এটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সংলাপ অনুষ্ঠিত হবে। খসড়ায় মোট 9টি অঙ্গীকার রয়েছে। প্রাথমিক খসড়ায় সনদকে বিশেষ সাংবিধানিক ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়ে অধ্যাদেশ জারির কথা ছিল, কিন্তু বুধবারের আলোচনায় এই প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। একইভাবে সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন একটি অঙ্গীকারও বাদ দেওয়া হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে তারা চায় না বিতর্কিত কোনো পদক্ষেপ নিতে, যা ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে খসড়া চূড়ান্ত করা হবে। প্রাথমিক খসড়ায় বিভিন্ন মতামত সংযোজন ও বিয়োজন করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে খসড়াটি পাঠানো সম্ভব হবে। তিনি আরও জানান, কোনো সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে এবং কিভাবে তা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে জুলাই সনদে। সনদের বাস্তবায়নের অঙ্গীকারে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর থাকবে, যা এর গুরুত্ব অনেক বাড়িয়ে দেবে। কমিশনের 166টি সুপারিশ নিয়ে গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়। প্রথম দফায় 62টি সুপারিশে দলগুলোর ঐক্যমত্য হয়। দ্বিতীয় দফায় 23 দিনব্যাপী সংলাপে আরও 11টি সুপারিশে রাজনৈতিক দলগুলো একমত হয়। কমিশনের বাকি 9টি সুপারিশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঐক্যমত্যের সিদ্ধান্ত হয়েছে। তবে 7টি সুপারিশে বিএনপি এবং সমমনা দলগুলো নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে। এসব আপত্তির মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি এবং অন্যান্য কয়েকটি দলের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। যেমন জামায়াত ও ইসলামী আন্দোলন নারী প্রার্থীদের সরাসরি মনোনয়ন দেওয়ার সুপারিশে আপত্তি দিয়েছে। অন্যদিকে সিপিবি ও বাসদ সহ বাম দলগুলো সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি জানিয়েছে। রাজনৈতিক দলগুলো আগেই জানিয়ে দিয়েছে যেসব বিষয়ে তাদের আপত্তি আছে তারা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবে না। গত 28 জুলাই সনদের একটি নমুনা রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিল। তাতে 7 দফা অঙ্গীকার ছিল। চতুর্থ দফায় বলা হয়েছিল যেসব সংস্কারে ঐক্যমত্য হয়েছে সেগুলো আগামী সংসদে গঠিত সরকার 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে।
এতে বিএনপি, এলডিপি এবং অন্যান্য কয়েকটি জোট রাজি হলেও জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ অধিকাংশ দল রাজি হয়নি। তাদের দাবি ছিল নির্বাচনের আগেই সংস্কার হতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, এমনকি সনদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবিও তারা তোলে। কমিশন সূত্র জানিয়েছে 28টি দল প্রথম খসড়া সনদ বিষয়ে মতামত দিয়েছে। এর মধ্যে 18টি দল নির্বাচনের আগে সংস্কার এবং সনদের আইনি ভিত্তি চেয়েছে। এই দাবিতে জামায়াত ইতিমধ্যে রাজপথে নেমেছে। কমিশনের নতুন খসড়ায় সংস্কার বাস্তবায়নের জন্য 6টি বিকল্পের কথা বলা হয়েছে: অধ্যাদেশ, গণভোট, গণপরিষদ, সংসদ নির্বাচন, পরবর্তী সংসদ। তবে বিএনপি এবং সমমনা দলগুলো পরবর্তী সংসদের সংস্কারের বাস্তবায়ন চায়। তাদের অবস্থান, সংসদ ছাড়া সংবিধান সংস্কারের উপায় নেই। বাম দলগুলোরও একই অবস্থান। অন্যদিকে জামায়াত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ কিছু দল গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছে। তারা মনে করেন 1976 ও 1977 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে সংসদের বাইরের সংবিধান পরিবর্তন করেছিলেন, এবারও একই পদ্ধতিতে সংস্কার করতে হবে। এই দলগুলোর ভাষ্যমতে পরিবর্তিত সংবিধানের অধীনে নির্বাচন হবে এবং পরবর্তী সংসদে তা অনুমোদন করিয়ে নেওয়া হবে। এনসিপি সহ কয়েকটি দল গণপরিষদের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের পক্ষে। সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তা জানতে কমিশন বিশেষজ্ঞদের মতামত নেয়। বিশেষজ্ঞরা বলেছেন, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশনায় অধ্যাদেশ কিংবা গণভোটের মাধ্যমে নির্বাচনের আগে সংস্কার কার্যকর করা যেতে পারে। তাদের অভিমত হল, বর্তমান সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত হওয়ায় সংবিধানের বাইরেও সমাধান খোঁজা সম্ভব, কারণ অভ্যুত্থানের মাধ্যমে সংবিধান পরিবর্তন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সনদের খসড়ার অঙ্গীকারনামার দ্বিতীয় দফায় বলা হয়েছে, জনগণের সর্বজনীন অভিপ্রায়ের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হওয়ায় সনদের সব বিধান ও সিদ্ধান্ত বিদ্যমান আইন ও আদালতের রায়ের উপর প্রাধান্য পাবে। এ অংশে আগে অধ্যাদেশ জারির কথা থাকলেও তা বাদ দেওয়া হয়েছে, কারণ অধ্যাদেশ পরবর্তী সংসদে অনুমোদন না হলে পুরো সনদই ঝুঁকির মধ্যে পড়তে পারে। তৃতীয় দফায় বলা হয়েছে, সনদের ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তবে প্রয়োগ ও বৈধতা সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার অংশটি বাদ দেওয়া হয়েছে। চতুর্থ দফায় বলা হয়েছে, সনদকে আইনগত বলবৎ হিসেবে গণ্য করা হবে। এই বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমন শর্ত বাদ দেওয়া হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, তারা বিতর্কিত পথে যেতে চায় না। পঞ্চম দফায় বলা হয়েছে, সনদ বাস্তবায়নের সংবিধান ও আইনে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করতে হবে। পরের দফায় বলা হয়েছে, সনদের আইন সুরক্ষায় পূর্ণ নিশ্চয়তা থাকবে। অষ্টম দফায় বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানের হত্যার বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের পুনর্বাসনের অঙ্গীকার রয়েছে। নবম দফায় রয়েছে, যেসব সংস্কার অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সরকার নির্বাচনের আগেই সেগুলোতে যথাযথ পদক্ষেপ নেবে। বিএনপি আগেই জানিয়েছিল, যেসব সংস্কারে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই সেগুলো সরকার চাইলে বাস্তবায়ন করতে পারে, তবে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হলে তা আগামী সংসদেই করতে হবে। কমিশন সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, এসব বিষয় চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। সনদের ভাষাগত কিছু অদলবদল হতে পারে। সব মিলিয়ে এই জুলাই সনদ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে।